মাগুরায় নিপীড়নের শিকার শিশুকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। মামলা দায়ের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান। নারী নির্যাতনকারীদের ছাড় নয়, হুঁশিয়ারি দুই উপদেষ্টার। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না। নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন জায়গায় মশাল মিছিল, জনপরিসর থেকে সামাজিক মাধ্যম সবখানে সুরক্ষার দাবি এনসিপি। অনন্য অবদানের জন্য 6 নারী এবং ক্রিকেট দলকে সম্মাননা। নির্যাতন হেনস্থার ঘটনা নতুন বাংলাদেশ বিনির্মাণের বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। আজ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লড়বে ভারত নিউজিল্যান্ড। রোহিত উইলিয়ামসনদের অবসর গুঞ্জন ছাপিয়ে জিততে মুখিয়া দুদলই। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অতি সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। এর আগে চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ডিএমসি। ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করেছে পরিবার। এরই মধ্যে আটক 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ভর্তির পর প্রথমবারের মতো শিশুটির স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালক জানান, চিকিৎসকরা চেষ্টা করছেন, তবে সময় যত যাচ্ছে ততই ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। ডাক্তাররা যেটা বলেছেন, তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। শিশুটির চিকিৎসায় হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিচালক। 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও বলা আছে। দুপুরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দেন সহযোগিতার। টেনশন করবেন না, চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। পরে গণমাধ্যমের সামনে অপরাধীদের বিচার চাইলেন শিশুটির মা। আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুকু বাচ্চা যে কীভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার ক্ষত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে, তার দেহের মতো ভাষা আমার কোয়ার কায়দা নেই। এদিকে ওই ঘটনায় 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছে পরিবার। ভিকটিমের বোনের শ্বশুর মোহাম্মদ হিটু শেখকে ধর্ষণকারী এবং বাকিদেরকে সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে। মাগুরা জেলা পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। বিকেলে আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ধর্ষণ ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন সরকারের 2 উপদেষ্টা। তারা বলেন, সরকার অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার শিশু। গত পরশু রাতে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়েছে তার। 8 বছরের শিশুর সাথে ঘটা পাশবিক এই ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশ। ভুক্তভোগী শিশুর খোঁজ খবর নিতে হাসপাতালে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশু নির্যাতনের ঘটনায় ছাড় পাবে না কেউ।
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। প্রথম কথা, আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা চেষ্টা করছে। নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে এক আলোচনা সভায় এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না। এদিকে মাগুরায় নিপীড়নের শিকার শিশুর খোঁজ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে হাসপাতালে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। আক্রান্ত শিশুর পরিবারের পাশে থাকার কথা জানান নেতারা। মূল্যবোধকে ফিরিয়ে এনে ছাত্র সমাজকে তাদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে সুন্দরভাবে দেশকে পরিচালনা করা, এটাই আমার আহ্বান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশব্যাপী সংগঠিত ধর্ষণ এবং বিচারহীনতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী পদযাত্রা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ধর্ষণ বিরোধী পদযাত্রাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এবং বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই পদযাত্রা। সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, জুলাইয়ের খুনিদের এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যেই শিশুর ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় শাখা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরকম একটা সমাজে থেকে আমরা যদি সামাজিক কাঠামো এবং আইন ব্যবস্থাকে শক্ত করতে না পারি, আমার মনে হয় না এই বাংলায় আমরা কোনো স্বাধীনতা, না 24 না 71, কোনো স্বাধীনতা দিয়ে এই নারীদের কোনো ধরনের স্বাধীনতা আসলে অর্জিত হবে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। এখন তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কই বিচার, কই সে? আমরা তো সেই সংস্কৃতি থেকে বের আসতে পারি না স্যার। আমি আজকের এই সমাবেশ থেকে আপনাকে আহ্বান করছি, যদি আপনি এই যে জুলাইয়ের খুনিদের, এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন জাতির সামনে, আপনি স্যার দয়া করে পদত্যাগ করেন। এদিকে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বক্তারা বলেন, বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটলেও সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি। এ সময় ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। অন্যদিকে নারীর প্রতি নিপীড়ন বন্ধের দাবিতে যশোরে মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবি জানান তারা। জুলাই আন্দোলনে শহীদ হবার 7 মাস না যেতেই শহীদদের স্ত্রীদের বাসা থেকে বের করে দিচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা। যমুনা টেলিভিশনের কাছে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী কয়েকজন। জাতীয় নাগরিক পার্টির আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারীদের জন্য যতটা নিরাপত্তা নিশ্চিত করার দরকার ছিল ততটা করতে পারেনি সরকার। জুলাই আন্দোলনে শহীদ শাহরিয়ার শুভর স্ত্রী রাজিয়া সুলতানা এবং মোহাম্মদ সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা জাতীয় নাগরিক পার্টির নেতাদের পাশে পেয়ে কিছু অভিযোগ তুলে ধরছিলেন। সেই অভিযোগ জানতে গেলেই শুরুতে পারিবারিক গোপন কথা বলে এড়িয়ে যান, পরে জানান সেই দুঃখের কথা। ফ্যামিলি থেকে হুমকি ধামকিও খাচ্ছে, 3টা বাচ্চা, 4টা বাচ্চা, 2টা বাচ্চা, মানে বলতেছে টাকা এখান থেকে যে সরকার থেকে টাকা দিবে, সেখান থেকে হচ্ছে তাদেরকে হাফ দিতে হবে, মানে এরকম 3টা 4টা বাচ্চা, এটা তাদের ভবিষ্যৎ কোথায়? এই যে ভাতাটার কথা বলছে, তারা বলে যে এইখান থেকে তুমি 10 নিবা, আমি 10 নেব, মানে এইটা কি? তাহলে আমি এখানে পানিটুকু পর্যন্ত কিনে খাই, বাসা ভাড়া দিয়ে থাকি, আর তাদের জমি জায়গার অভাব নেই, ঘর ভাড়া দেওয়া লাগে না, সবকিছু তাদের বাড়ি থেকেই হয়। তাদের আরো 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে দেখার জন্য। ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে শহীদ পরিবারের এই সদস্যরা এসেছিলেন জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে। আমাদের অনেক বোনরা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। 7টা মাস হলো না, যেই 7 মাস আগেও আমাদের একটা সুখের সংসার ছিল,
শ্বশুর বাড়িতে আমরা আদরে আহ্লাদে ছিলাম, আজ আমরা প্রতিনিয়ত তাদের কাছে অপমানিত হচ্ছি। নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আমরা নারীরা ফ্যাসিবাদের পতনের সময় যেমন মিছিলের প্রথম সারিতে থেকে আন্দোলন করে গেছি, এখনো আমরা রাজপথে থেকে আন্দোলন করে যাব। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের এই সমাবেশে এনসিপি নেতারা বলেন, জুলাই আন্দোলনে নারীরাই আন্দোলনকে বেগবান করেছে। এখন সেই নারীদের নিয়েই কটূক্তি করা হচ্ছে, নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। ধর্ষণ নিপীড়নের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি বাধ্য করি, আমরা যদি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি, এই সামগ্রিক প্রক্রিয়াগুলো একটি রাষ্ট্রের সঠিকভাবে চলার জন্য অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায় তারা চলছে। যারা যারা যখন সহিংসতার শিকার হয়েছেন এই সমাজে, এনসিপি ভবিষ্যতে তাদের সকলের বিচারের জন্য দাবি রাখবে। শহীদ পরিবারের সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার হিসেবে স্ত্রীকে মনোনীত করার দাবি জানানো হয় সমাবেশে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। নারীদের উপর সাম্প্রতিক হামলার ব্যাপারে উদ্বেগ জানিয়ে এমন ঘটনাকে স্বপ্নের নতুন বাংলাদেশের বিপরীত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, সব শক্তি প্রয়োগ করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নারী ক্রিকেট দল ছাড়াও 6 জনকে পদক দেয়া হয়। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কন্যারা আর কতকাল পরীক্ষা দেবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা সহ সমাজের বিশিষ্ট নারীরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ খরচ করেছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে নারী ও শিশুদের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ থাকার ব্যাপারেও গুরুত্ব দেন প্রফেসর ইউনূস। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমরা আমাদের কোনো ভবিষ্যৎ নাই। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। নতুন বাংলাদেশের যে স্বপ্ন সবাই দেখছে তার বিপরীত এমন সব হামলা। সব শক্তি প্রয়োগ করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস নিপীড়ন রোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, তারা তাদের সুপারিশগুলো স্বীকৃতি দেবেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। অদম্য নারীরা হলেন অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মুহিন মোহনা এবং বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে নারীদের উপর নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির নেতারা বলেছেন, হেনস্থার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর মদত রয়েছে, যাদের লক্ষ্য বিশ্বে অতি রক্ষণশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করা। সরকারকে পরামর্শ দিয়ে বিএনপি নেতারা বলেন, দেশে যেন অশুভ শক্তির উত্থান না হয়, জঙ্গিবাদ মাথাচাড়া না দেয়, সরকারকে সেই ব্যবস্থা করতে হবে। একটি দল বিএনপিকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। গ্রেপ্তারের ভয়, জলকামানের আতঙ্ক ভুলে এবার উচ্ছ্বাস আর বন্ডিল সাজে নারী দিবস উদযাপন করল জাতীয়তাবাদী মহিলা দল।
নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল ঘুরে ফের নয়াপল্টন গিয়ে শেষ হয় মহিলা দলের র্যালি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারী হেনস্থার মাধ্যমে কিছু লোক দেশকে কক্ষচ্যুত করতে চায়। কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, হোয়াট ইজ মব জাস্টিস, কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস তারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্থা, মাগুরায় শিশু নিপীড়ন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিল। এমন ঘটনার পেছনে উগ্রবাদী অপতৎপরতাকে দায়ী করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো। এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক আয়োজনে নারী নিপীড়নের ঘটনায় ফ্যাসিবাদের দোষরদের কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান দলের আরেক নেতা সালাউদ্দিন আহমদ। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলাদা সভায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি গোষ্ঠী ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দল করে যদি হুমকি দামকি দাও, এটা না হলে এটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? ইফ অ্যান্ড বাট দিয়ে চলবে না। তারেক রহমান দেশে আসবে। মানুষকে বিভ্রান্ত করতে কেউ ধর্মের নামে, কেউ খেলাফতের নামে টিকিট বিক্রি শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। চাপ দিয়ে কিছু করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু এটা বিফলে যাবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গত 15 বছরে দুঃশাসনে আওয়ামী লীগ সরকার জামায়াতকে দমন করার সব ধরনের চেষ্টা চালিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, জামায়াতের 5 জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, 6 নেতা কারাগারে পুলিশের হেফাজতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, গুম করা হয়েছে এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়েছে। বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানান জামায়াত আমির। গত 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ সরকার জামায়াতকে দমন করার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। জামায়াতের 5 জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, 6 জন নেতাকে কারাগারে বা পুলিশের হেফাজতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এক শিশু শিক্ষার্থী। ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। এরই মধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের আশ্বাস জেলা প্রশাসকের। ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে 5ম শ্রেণীর এক শিক্ষার্থী। সকালে সদর উপজেলার ভুক্তভোগী শিশুটি প্রাইভেট পড়তে যায়। সহপাঠীদের ছুটি হয়ে গেলেও তাকে একান্তে ডেকে নেয় শিক্ষক। পরে সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বাড়ি ফেরার পর মায়ের নজরে এলে ভুক্তভোগী শিশুটিকে 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ও মনে করছে যে মনে হয় পড়াবে, অঙ্ক করাবে কিছু, এই মনে করে ও গেছে, যায় তখন আর কি অস্বাভাবিক নির্যাতন করছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাইলাম যে আসলে তাদেরকে আবার বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার জন্য ধামাচাপা দেওয়া না হয়, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। একটি শিশু ধর্ষণের অভিযোগে তাকে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। তো আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি রাখি এবং তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। হাসপাতালে শিশুটির খোঁজ নিয়েছেন জেলা প্রশাসক। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আউলিয়াপুরে একটা রেপের ঘটনা হয়েছে, আর সেখানে যে আসামি ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই কালপ্রিট যে অন্যায়টা করেছে তাকে আমরা ইমিডিয়েট আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি। আর যেন কোনো শিশু নির্যাতনের শিকার না হয় সেজন্য দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সি বিচে বেড়াতে যাওয়া এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। দুপুরে গুলিয়াখালী সি বিচ এলাকায় এই ঘটনা ঘটে। বখাটেদের খপ্পরে হেনস্থার শিকার হন ওই তরুণী।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় 4 যুবক। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এভাবেই নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানাচ্ছিলেন সীতাকুণ্ড গার্লস কলেজের এই শিক্ষার্থী। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের কথা বলা হলেও ভুক্তভোগী বলছেন তেমন কিছু ঘটেনি। জানান শনিবার দুপুরে উপজেলার গুলিয়াখালী সি বিচে ভাই সহ ঘুরতে গেলে স্থানীয় বখাটেরা তাকে টার্গেট করে। হ্যাঁ, আচ্ছা, তারপর আরেকটা ওদেরকে আনলে চিনবা, এখানে আনলে না আমি। মেয়ের বিপদের কথা শুনে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালের কর্মী মা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন মেয়েকে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। মেয়ে যাতে ডাক দিতে না পারে, আওয়াজ করতে না পারে, মেয়ের মুখ ধরে সাবিত হচ্ছে এটা আর কি। যখন ছোট ভাই ডাক দিছে ওকে, অনেক মানুষ ওইখানে ভিড়ে গেছে। মেয়েটার বিশেষ চাই। পিছন দিয়ে তাকাই দেখি কি হয়েছে, দেখি অনেক মানুষ। তো আমি সব দূরে গেলাম, যাই দেখি যে এরকম মেয়ের এই সমস্যা। দুপুর 3টার পর ঘটনাস্থলে যায় সীতাকুণ্ড থানার একটি টিম। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করলেও অভিযুক্ত 4 জন ধরতে পারেনি তারা। পাশে জঙ্গল ছিল, ওদিকে নিয়ে যেতে চায়। সে অসম্মতি জ্ঞাপন করলে তাকে একটু ভয় দেখায়। ওরা আরও 2 জন বন্ধু আইসা অ্যাড হয়। তার মাকেও আমরা এনেছি, তার মা অভিযোগ করবে, আমরা পরামর্শ দিচ্ছি, মামলা প্রক্রিয়া দিন। সমাজে নারীরা যেখানে নিরাপদ থাকবে সেখানে নারী দিবসেই নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সমালোচনার ঝড় বইছে সীতাকুণ্ড সহ আশেপাশের উপজেলাগুলোতে। নারী চলাচলের ক্ষেত্রে এসব ঘটনা সমাজে অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। নারী অধিকার প্রতিষ্ঠায় শুধু সরকার পরিবর্তনই যথেষ্ট নয়, বরং রাষ্ট্রীয় নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার এবং সমতার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রে নারী দিবস উপলক্ষে নারী মুক্তি অভ্যুত্থান পরবর্তী আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কোনো চেষ্টা করছে না। নারী মুক্তি ছাড়া বাংলাদেশ এগোবে না। জুলাই অভ্যুত্থানের পর সংঘবদ্ধ নারী বিদ্বেষী তৎপরতা কাজ করছে এমন অভিযোগ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা। তাদের মতে নারী অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাজনীতিতে নারীদের সংগঠিত হতে হবে। এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্প্রতি ঘটে যাওয়া শিশু ধর্ষণ থেকে শুরু করে মোরাল পুলিশিং এবং মব ভায়োলেন্স নিয়ে উদ্বেগ জানান তারা। জাতীয় ঐক্য তৈরি হয়েছিল যে লক্ষ্যে, সেই লক্ষ্যটা পূরণ হয়েছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে জাতীয় ঐক্য তো হয় নাই আসলে। এবং সেই জাতীয় ঐক্য নারী প্রশ্নকে কিন্তু এক ধরনের জাতীয় ঐক্য হতে পারে। উদ্বেগ, উৎকণ্ঠা এবং উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আছি। ফলে এইসব বিষয়ে আমাদের যারা আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তারা আমরা চাচ্ছি একসাথে আমরা কথা বলি। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার এবং অবৈধ অস্ত্র। বাকি একজনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তার দাবি, রাজধানীতে বড় ধরনের অপরাধ, খুন ডাকাতির ঘটনা অনেকটাই কমে এসেছে। গেল 23 ফেব্রুয়ারি রাতে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বাড়ির সামনে গুলি করে 200 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল। গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাতির ভিডিও ভাইরাল হলে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই ডাকাতির ঘটনায় শনিবার 6 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, 2 রাউন্ড গুলিসহ অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা পেশাদার ডাকাত বলেও জানান তিনি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলিল, ফরহাদ, ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার দাবি করেন, মোবাইল ছিনতাইয়ের মতো স্ট্রিট ক্রাইম ছাড়া রাজধানীতে বড় ধরনের অপরাধ, খুন বা ডাকাতির ঘটনা কমে এসেছে। বড় ধরনের অপরাধ, খুন, ডাকাতি, এই ধরনের অপরাধের সংখ্যা খুবই কম। স্ট্রিটে যে ছোট ক্রাইম যেটা মোবাইল টান দেওয়া,
এইটার মধ্যে এর চেয়ে সহজভাবে কোনো অপরাধ করা যায় বলে আমি মনে করি না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের চোখে সার্বভৌম বাংলাদেশকে কখনোই দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সমালোচনা করেন। রাজধানীর 20 মিলনায়তনে সিজিএস আয়োজিত সংলাপে সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম বলেন, জেন জিদের ছাড়া বাংলাদেশের গণ অভ্যুত্থান সম্ভব ছিল না। 11-11 সময় মার্কিন নীতিতে ভুল ছিল বলে জানান এই কূটনীতিক। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের মিলনায়তনে সিজিএস এর পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ সংলাপ। মূল বিষয় ছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এতে যোগ দেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। আলোচনায় উঠে আসে বাংলাদেশের ভবিষ্যৎ প্রসঙ্গ। গুজব মোকাবেলায় বাংলাদেশ পিছিয়ে আছে বলে মত দেন তারা। As I've said, I agree with you 100%. The U.S. should not look at Bangladesh through Indian eyes. There is a reason for the U.S. to have a strong relationship with India, but that doesn't have to come at the expense of the relationship with Bangladesh. But I agree, and your message to Washington reinforces mine. So I'll be happy when I am arguing in Washington that the U.S. should pursue an independent policy towards Bangladesh. তরুণদের উদ্যোগ ও আগামী সম্ভাবনার প্রশ্নে জেনজিদের সুযোগ দেওয়ার আহ্বান জানান মার্কিন কূটনীতিকবৃন্দ। You know, we can't really tell you, and I can't at least really tell you what to prepare for, but just be prepared and try to understand as American as their policy changes, as the government's policy changes because of these changes, because of these things that I mentioned, Congress and the elections and other things, be prepared for changes in foreign policy. ইউএসএইড সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন নীতির নেতিবাচক ভূমিকার সমালোচনার জবাব দেন সাবেক দুই কূটনীতিক। 2007 সালে বাংলাদেশের বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল বলেও জানান ড্যানিলোভিচ। I'm the first to acknowledge that the United States made great mistakes in the 2007 to 2008 period. I don't believe that the United States, I wasn't here at the time on January 11th, but I don't believe that Ambassador Butenis or her colleagues were the ones who caused 1/11 to happen. I don't think there was some secret coffee group that made the decision and then instructed people in Bangladesh what to do. দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবসময় তার নিজের স্বার্থকে প্রাধান্য দেয়। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণের পরামর্শ দেন তিনি। Which ultimately don't advance Bangladesh's interests and don't advance the US interests. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিলে জুলাই বিপ্লবের আহত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। শনিবার বিকেলে রাজধানীর পল্লবীর কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। এ সময় জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। বলেন, গত 15 বছর আওয়ামী লীগের দালালি করায় জাতীয় পার্টিকে বিচারের আগে রাজনীতি করতে দেওয়া হবে না। পরে রাজনৈতিক আলোচনা না করার শর্তে ইফতার অনুষ্ঠান করে জাতীয় পার্টি। সন্ধ্যায় এই ঘটনার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এই যে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি, তাদের ব্যাপারে নির্দিষ্ট ফয়সালা আগ পর্যন্ত তাদের কোনো প্রোগ্রাম এই মিরপুরের মাটিতে হবে না। এখানে বিএনপির ইফতার পার্টি হচ্ছে, তার পাশে তারা কিভাবে সাহস পায়? ওনাদের মততে হচ্ছে, আমরা বাইচে থাকতে এইটা হবে না কোনো। আমরা এখন ওনাদেরকে বলছি, আমরা যে খাবারটা ইয়া করছি, আমাদের দূর দূরান্ত থেকে মেহমানরা আসছে, মেহমানরা খাবারটা খেয়ে যাইতে তাদের কাছে পারবে, তারা একমত হয়েছে যে হ্যাঁ এটা খাওয়া দাওয়া করে যাবে। গাজীপুর সদরের ফকিরবাড়ি এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় স্থানীয় অ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল। আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের 3টি এবং ভোগড়া ফায়ার স্টেশনের 3টি সহ মোট 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজীপুরে আবাসন প্রকল্পের অফিস দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি কফিল উদ্দিনের বিরুদ্ধে। শনিবার মহানগরীর উত্তর খাইলকুইর এলাকায় ধানসিঁড়ি আবাসন প্রকল্পে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন প্রকল্পটির কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রকল্পের তৎকালীন কেয়ারটেকার স্থানীয় আওয়ামী লীগের কর্মী কফিল উদ্দিন 2013 সালে অফিসটি ভাড়া নেন। প্রথমে নিয়মিত ভাড়া পরিশোধ করলেও পরবর্তীতে নানা তালবাহানার পর নিজেই ওই অফিস সহ জমির মালিকানা দাবি করে বসেন। পরে 2018 সালে একটি দলিল তৈরি করে আবাসন প্রকল্পের অফিস সহ প্রায় 5% জমি জবরদখল করার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। এ সময় প্রকল্পের অফিসটি দখলমুক্ত করার দাবি জানান বক্তারা। 2018 সালে একটা ভুয়া দলিলের মাধ্যমে তারা এই জায়গাটা একটা স্থাপন তৈরি করে। যারা পূর্বের দলিলদাতা ছিল তাদের সমন্বয়ে একবার বসা হয়, তারা তাদেরকে এই স্থাপনটা উঠাই নেওয়ার জন্য অনুরোধ করে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই শিরোনামে নারী দিবস উপলক্ষে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজধানীর মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজে বিকেলে আয়োজন করা হয়। ধর্মীয় আর সামাজিক অনুশাসনের বাধা কলে পড়ে নারীর জাগরণ বাধাগ্রস্ত হচ্ছে। নারীর আকাশের সীমা টেনে ধরা হয় সমাজের কুসংস্কার আর চাপিয়ে দেয়া অযৌক্তিক নিয়ম রীতিতে। নারী বিতর্কিকদের এমন সব তর্ক বিতর্কে উপস্থাপন করা হয় নারীদের অবস্থান। নারীদের পথে ঘাটে বিভিন্নভাবে হেনস্থার সত্যি ঘটনাগুলো তুলে আনা হয় এই বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায়। নারীর মুক্তিকে ছিনিয়ে আনতে হবে নারীকেই। নারীবাদ মানে পুরুষবাদ নয়, কিংবা এই আকাশে নারীর মুক্তি আলোয় আলোয় সাজানো, তবে অন্ধকারাচ্ছন্ন এমন সব প্রতিবাদ উচ্চারণে প্রতিযোগিতাকে উজ্জীবিত করে রাখেন শিক্ষার্থীরা। প্রতিটি মুহূর্তে আমাদেরকে ধাওয়া করে বেড়ায় পুরুষরূপী কিছু নৃশংস। তিনি আমাকে বললেন, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আকাশ তো সর্বদাই মুক্তি, কিন্তু নারীর মুক্তি ছিনিয়ে আনতে হয় আলোর মতো। রাতের অন্ধকারে 8 বছরের বাচ্চাটাকে ধর্ষণ করা হয়। আমি আমার বোনের জন্য মোমবাতি জ্বালিয়ে শোক পালন করতে চাই না, বরং আমি ধর্ষকের গায়ে আগুন জ্বালাতে চাই। আমার শৈশব কেটেছে একটি প্রশ্নের ভারে, আমি কি মানুষ নাকি শুধুই একটি দায়? আমার জ্ঞানার্জন ছিল অভ্যুত্থান, আমার বিচারের প্রকাশ ছিল বিপ্লব। তাদের কথায় বুঝলাম মেয়েদের পরম গন্তব্য নাকি সংসার, আমার জ্ঞানার্জন নাকি অনর্থক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলি ভর্তি 2টি বিদেশি পিস্তল সহ আমির হামজা এবং হামিম নামে 2 অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে 2 মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে 2টি অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আটককৃতরা জানিয়েছে তারা আগ্নেয়াস্ত্র কেনাবেচার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। আমি আপনারা ভিডিও দিলাম, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের MBA অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই উপলক্ষে নগরীর কাজীর দেউরি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন নসরুল কাদির, অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাইদ চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবারে প্রবাসের খবর। যুক্তরাজ্যে বাংলাদেশি সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের আঞ্চলিক শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দেশটির ওয়েস্ট মিডল্যান্ডসের কভেন্ট্রি শাখার দ্বিবার্ষিক সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সংবাদকর্মী আব্দুল হান্নান। সাধারণ সম্পাদক হয়েছেন ফয়জুল ইসলাম। একই সাথে কোষাধ্যক্ষ পদে রয়েছেন সৈয়দ মামদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের সভাপতি ফখর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক ফিরোজ খান এবং কভেন্ট্রি শহরের বাঙালি কাউন্সিলর আব্দুল জাব্বার। এদিকে সংগঠনের বিগত 2 বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা এবং আর্থিক রিপোর্টও পেশ করা হয়। আজকে দিনব্যাপী খবরে একের পর এক নারী নির্যাতনের খবর পড়েছি, আপনারাও শুনেছেন। তবে একই সঙ্গে প্রতিবাদও কিন্তু চলছে। দেশব্যাপী এই ধর্ষণের প্রতিবাদে এই মুহূর্তে ঢাকার রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী শামীম রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। শামীম, কারা আন্দোলন করছেন, এখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? নারী শিক্ষার্থীর অনেক উপস্থিতি আছে আমরা দেখতে পাচ্ছি, একটু বিস্তারিত বলবেন। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের যে শিশু ধর্ষণের শিকার হয়েছে, মূলত সেই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
তাদের যে প্রতিবাদ কর্মসূচি এই মধ্যরাতে আসলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাল হয়ে উঠেছে। সেই বিষয়টি আসলে প্রতিবাদ জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় আসলে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এরপর বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা সেখানে বলছেন যে এই ধর্ষণের ঘটনায় আসলে বলে দেয় সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। সেইখানে নারীদের অবস্থা যে আরও বেশি শোচনীয়, আরও বেশি খারাপ সেটাই বলছেন যে নিরাপত্তা অবস্থা এতটাই ভেঙে পড়েছে যে নারী থেকে শুরু করে শিশুরা পর্যন্ত এখন নিরাপদ নয়। এই ঘটনার আসলে তারা এখন তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এখন শুরুর দিকে আসলে রোকেয়া হল থেকেই বিক্ষোভের শুরু হয়। তবে এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা আসছেন, ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আসছেন। এখন আর শুধু আসলে এই বিক্ষোভটা শুধু নারী শিক্ষার্থীদের নেই, এখানে সব শিক্ষার্থীরা আসলে অংশ নিচ্ছেন। এখন বেশিরভাগই সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকেই আসলে শিক্ষার্থীরা আসছেন। তারা বলছেন যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেশের বর্তমান পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে শিশুরাও নিরাপদ নয়। তারা শুধু তাই নয়, এই আইন শৃঙ্খলার অবনতির জন্য তারা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন এই দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার, এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে, এমনটাই বলছেন। এখানে যারা আছেন, আমরা যেসব শিক্ষার্থীরা আসলে এইসব কর্মসূচিতে অংশ নিয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলবো, আমরা একটা কথা বলবো। এখানে যেসব শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। যদি আমরা একটু কথা বলার চেষ্টা করব। যারা এসেছেন তারা অনেকেই মাত্র এসেছেন, কেউ কথা বলতে চাচ্ছেন না, তবে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি জাস্ট বলেন 8 বছরের একটা শিশু কিভাবে এখনো বিছানার মধ্যে মৃত্যুর সাথে লড়াই করছে? আমরা এখানে আসবো না কেন? একটা মেয়ে হিসেবে ফিল করছি, বাংলাদেশে ক্রমাগত আপনি রেশিও দেখেন, ক্রমাগত ধর্ষণ বেড়ে যাচ্ছে। আমরা এখানে আসবো না কেন? মেয়ে হিসেবে ফিল করতে পেরেছি এটা। হ্যাঁ, যেমনটা শুনছিলেন তারা, যে নারী হিসাবে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে তারাও নিরাপদ বোধ করছেন না। তারা বলছেন একটা ছোট্ট শিশু আসলে যেখানে এমন মর্মান্তিক একটি ধর্ষণের শিকার হয়েছেন, সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সেটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই প্রেক্ষাপট আমরা আরও একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, একটা শিশু যে মাত্র 8 বছর বয়স, সে এখনো নারীও হয় নাই, অথচ সে ধর্ষিত হয়েছে। প্রতিদিন আমরা টিউশনে যাই বাসে করে, ফেরার সময় শুধু মনে হয় কবে যেন আমিও লাশ হয়ে ঘরে ফিরবো। এই ভয় নিয়ে, এই আতঙ্ক নিয়ে থাকার জন্য তো এই গণ অভ্যুত্থান হয় নাই। নারী হিসেবে রাত 12টায় আমরা মাঠে এসেছি এটা জানানোর জন্য আমরা একটা নিরাপদ দেশ চাই। যারা এখন সরকার গঠন করেছে, দেশ পরিচালনার দায়িত্বে আছে, তারা কি করছে? তারা কেন ঘুমিয়ে আছে? আমরা রাত 12টায় এসে জাগান দিতে চাই, আপনাদের জাগতে হবে। আমার বোন কবরে, আমি কবরে আমি কবরে যেতে চাই না। আমার কণ্ঠ আছে, আমি আমার কণ্ঠ দিয়ে প্রতিবাদ জানাতে চাই। আমি কবরে যেতে চাই না, আমি ধর্ষিত হতে চাই না। এজন্য আমি এসেছি, আমি আমার জন্য এসেছি, আমি আসিয়ার জন্য এসেছি, আমার পরবর্তী প্রজন্মের জন্য এসেছি, বাংলাদেশের প্রত্যেকটা ধর্ষিতার জন্য এসেছি। যেমনটা শুনছিলেন, আসলে এখানে
সবার মুখেই আসলে একটি কথা, উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছেন যে তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় আজ আসলে আসিয়া আসিয়া মুখরিত। সবাই বলছেন যে ছোট্ট একটা মেয়ে 8 বছর বয়স, যে এখনো নারী হয়ে ওঠেনি, সেই বাচ্চা মেয়েটি যেখানে নিরাপত্তা পায়নি, যেখানে আসলে আমরা এখানে আরো যারা আছেন, আমরা আরেকটু কথা বলার যদি, হ্যাঁ তিতুমির, যেমনটা আসলে দেখছিলেন এখানকার শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, তারাও আসলে বলছেন দেশের বর্তমান প্রেক্ষাপটে যেখানে একটি 8 বছরের শিশু। শামীম রেজা, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমরা দেখছিলাম শিক্ষার্থীদের ক্ষোভ। তারা মূলত একটা নিরাপদ দেশ চান, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ নিয়েই তারা এই আন্দোলনটা করছেন। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইয়ে ফাইনালের মহারণে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ভারত। জমজমাটের লড়াইটি আজ শুরু হবে বিকেল 3টায়। গ্র্যান্ড ফিনালেতে ভারতের বড় শক্তি দুবাইয়ের স্লো উইকেট, যে কন্ডিশনের ফায়দা নিয়ে স্পিনার বরুণ চক্রবর্তী হতে পারে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় হুমকি। তবে দুই ইনফর্ম ব্যাটার রচিন রবীন্দ্র এবং কেইন উইলিয়ামসন ফাইনালেও রান পেলে বড় স্কোর পাওয়াটা সহজ হবে ব্ল্যাক কাপদের। তবে কাঁধের চোটের কারণে ফাইনালে অনিশ্চিত পেসার ম্যাট হেনরি। যদি বৃষ্টিতে ভেস্তে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, তাহলে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে ভারত ও নিউজিল্যান্ড। আর যদি টাই হয় তাহলে ফাইনাল ম্যাচ করাবে সুপার ওভারে। সুপার ওভারে খেলা ততক্ষণ চলবে যতক্ষণ না যে ওই দলকে পাওয়া যায়।